হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ বিকেল সবাইকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত আমার ইন্টারনেট আমার আয় এই ফ্রিল্যান্সিং ট্রেনিং কর্মসূচির আজকে আমাদের 21তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা ইফেক্টিভ কমিউনিকেশন নামে নতুন একটি টপিক নিয়ে শুরু করতে যাচ্ছি। সো সবাই একটু আমার সাথে জয়েন করেন। এবং আচ্ছা, সাদিয়া ইবনাত এসেছেন, আর আরেকবার আসতে হলো আপনাদের গ্রুপে। রোবেল অসুস্থ হয়ে পড়েছে, সো আজকে রোবেলের ক্লাসটা আমি নিচ্ছি। আচ্ছা, সাদিয়া ইবনাত, সুমাইয়া শাম্মী জয়েন করেছেন আমার সাথে। বাকিদেরকে একটু বলেন চলে আসতে, এবং প্রত্যেকে হচ্ছে আপনার নাম এবং ইমেল লিখে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। সো আমরা হচ্ছে আমাদের মূল ক্লাসে চলে যাব কিছুক্ষণের ভিতরেই। সো সবাই জয়েন করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের ক্লাসটি শুরু করে দেব। ওকে, সাদিয়া ইবনাত, প্রীতি দাস আমার সাথে জয়েন করেছেন। ঠিক আছে, বাকি যারা আছেন তারা সবাই জয়েন করেন। আশা করি সবাই ভালো আছেন। ওকে, ঠিক আছে। আজকে কিন্তু আমাদের 21তম ক্লাস। আজকের পরে আপনারা অনলাইনে ক্লাস করবেন, আর মাত্র একটা। আগামীকালকে আমাদের শেষ ক্লাস হবে। ইনশাআল্লাহ রোবেল নেবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, রোবেল যদি সুস্থ হয়ে যায় এর ভিতরে। আর আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, গ্রাফিক্স ডিজাইন নিয়ে। গতকালকে পর্যন্ত যতটুকু অতটুকুই, বাকি আরও ফার্দার কথাবার্তা আপনারা যখন হচ্ছে ফেস টু ফেস ক্লাস যখন হবে ওখানে হবে। আর আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। এই টপিকটা নিয়ে আমরা কেন পড়াশোনা করব সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তার আগে আমি দেখতে পাচ্ছি আমার সাথে 5-7 জন জয়েন করেছেন। আপনাদের গ্রুপ চ্যাটে কি ইনফর্ম করেছেন যে ক্লাস শুরু হয়ে গেছে? সবাইকে আসতে বলেন, সবাই নিশ্চয়ই চলে আসবে এর ভিতরে। সো যারা আসার তারা আসলে তারপর আমরা কথা বলি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, মিনিট 5 অপেক্ষা করি, এর ভিতরে সবাই নিশ্চয়ই চলে আসবে। আপনারা কি আমাকে ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু আমার সাথে শেয়ার করতে পারেন। আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু শেয়ার করেন। ওকে, সিএস ফটোশপ সিসি আছে, সেটা আনইনস্টল করতে পাচ্ছেন না। আচ্ছা, ঠিক আছে। ওকে, সাদি ইবনাত বলেছেন ওকে, আনইনস্টল করতে হয়। যে কোনো কিছু আনইনস্টল করতে হলে আপনি যদি সিসি চলে তাহলে তো আনইনস্টল করার প্রয়োজন নেই। যদি আপনার আনইনস্টল করতে হয় তাহলে যেখান থেকে করবেন সেটা হচ্ছে এই যেখান থেকে সার্চ করবেন। কি সার্চ করবেন? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করবেন। যে কন্ট্রোল প্যানেলে যাবেন, গিয়ে এইখান থেকে কোথায় যাবেন? এখান থেকে যাবেন হচ্ছে প্রোগ্রাম অ্যান্ড ফাইলস নামে একটা অপশান থাকে, ওখানটায় যাবেন। এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, ঠিক আছে, প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, এটাতে যাবেন। এখানে গেলে আপনার সবগুলো সফটওয়্যার আপনি দেখতে পাবেন। যেটা আনইনস্টল করার প্রয়োজন, এই যে এখান থেকে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করে দিলেই আনইনস্টল হয়ে যাবে। তারপর সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই আরেকবার সেটা ইনস্টল করতে হবে। আপনি চেষ্টা করবেন আমরা আপনাকে যে ফাইলটা দিয়েছি সেটা ইনস্টল করতে। ঠিক আছে,
আপু আপনার কি ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটাতে ফিরি। সেটা হচ্ছে আপনি এর ভিতরে আমাকে কমেন্ট করেন আপনার প্রবলেমটা সলিউশন আপনি পেয়েছেন কিনা। যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আহ, দেখেন আমরা কিন্তু গত প্রায় 20-25 দিনে প্রায় আমরা কয়টা ক্লাস করেছি, আজকেরটা বাদে আজকে আমাদের 21তম ক্লাস। এর আগে আমরা টোটাল এখন পর্যন্ত 20টা ক্লাস করেছি। প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের ছিল ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ ক্লাস কিভাবে করবেন, কি আসে বিষয়। তারপর হচ্ছে আমরা 5 দিন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাস করেছি 3 দিন, গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করেছি 5 দিন, এসইওর ক্লাস করেছি 2 দিন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্লাস করেছি 4 দিন। এবং দেখেন সব কিছু মিলিয়ে আমাদের এখন পর্যন্ত ক্লাস হয়েছে টোটাল 20টা করেছি ভাইয়া। ওখান থেকে হইতেছে না, ওখান থেকে যদি করার পরও না হয় তাহলে কি করতে পারেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা একটা সলিউশন দেওয়ার জন্য রোবেলকে বলবো। রোবেল নিশ্চয়ই আপনাকে একটা সলিউশন দেবে, আমি রোবেলের সাথে শেয়ার করব। আর কোনোভাবে অন্য কোনো উপায় বের করা যায় কিনা। আনইনস্টল করার উপায় ওই একটাই। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার আনইনস্টল করার প্রয়োজন হচ্ছে কেন? আপনার যদি এটা থেকে থাকে তাহলে তো আর দরকার নেই। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আম, আচ্ছা আমি হচ্ছে আপনার যদি ফটোশপ CS6 থেকে থাকে তাহলে সেটা ইনস্টল করতে পারেন। এনিওয়ে আমি হচ্ছে একটু আপনাকে 2 মিনিট পরে ক্লাসটা আবার রিজিউম করতেছি। 2 মিনিটের মতো আমি একটু চুপ থাকবো, হ্যাঁ? আমার একটা ফোন আসছে ইম্পর্টেন্ট, আমি একটু রিসিভ করে নিই। CS6 দিতে চাচ্ছেন, ঠিক আছে, বুঝতে পারতেছি। আপু কোনো সমস্যা নেই, আমি হচ্ছে রোবেলকে বলবো যে আগে তো এটা আনইনস্টল করতে হবে। তার আগে আপনি নিশ্চয়ই ফটোশপ CS6টা ডাউনলোড করে নিয়েছেন। আচ্ছা, আমরা হচ্ছে এখন আমাদের মূল ক্লাসে যাই। সেখান থেকে আমরা শুরু করি। দেখেন আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, অনেক কিছু আপনারা শিখেছেন ইনশাল্লাহ। সো যাই শিখেছেন, দেখেন এখন আপনি সব কিছু জানেন, সব কিছু করতে পারেন, কাজ করতে পারেন, ওকে ফাইন, খুবই ভালো কথা। বাট আপনি যদি ফ্রিল্যান্সিং করতে যান, আপনি যদি দেশের বাইরের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, আপনার এই নলেজগুলো কিন্তু আপনি দেশেও কিন্তু কাজে লাগাতে পারবেন। কিন্তু আপনার এই নলেজগুলোই যদি দেশের বাইরে ফ্রিল্যান্সিং করে আপনি কাজ করতে যান, তখন কিন্তু টোটাল ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে জানতে হবে, তাই না? আপনাকে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে জানতে হবে। ক্লায়েন্টকে আপনি কি জানেন, আপনি কি জানেন না, আপনি কতটুকু কাজ করেন, কতটুকু কাজ করেন না, অথবা আপনি হচ্ছে ওই আহ, তার কি, সে কি কাজটা চায়, তার সাথে তো আপনার কমিউনিকেশন গ্যাপটা থাকা যাবে না, তাই না? সো কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আজকের ক্লাসটা আমাদের ওটা নিয়ে, আপনি কি করে হচ্ছে কমিউনিকেশনটা করবেন। আচ্ছা, নূরজাহান প্রামাণিক বলেছেন ভাইয়া ফটোশপে ব্যাকগ্রাউন্ড নেয়ার পরে কোনো টেক্সট লিখতে পারছি না।
কিভাবে লিখতে পারবো ভাইয়া? ওকে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে যে কোনো কিছু লিখতে হলে সে লেয়ারটাকে আনলক করতে হয়, তাই না? আপনি লেয়ার আনলক না করে ওখানে কিছুই করতে পারবেন না। আগে লেয়ারটাকে আনলক করে নিতে হবে, তারপর আপনি সেখানে যা কিছু লেখা লিখতে পারবেন। লেয়ারটা যদি লক করা থাকে তাহলে ওখানে কিছুই করা যাবে না। এগুলো নিশ্চয়ই আপনাদের ক্লাসে আলোচনা করেছিল। আচ্ছা, মাহমুদা মিশু বলেছেন কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা, কেউ কি কিছু শুনতে পাচ্ছেন না, নাকি শুধু ওনার প্রবলেম? হ্যালো, হ্যালো। ওকে, দীপান্বিতা দাস এসেছেন আমাদের মাঝখানে, ওয়েলকাম আপু। আচ্ছা, আমি আমাদের মূল টপিকে চলে যাই। আপনাদের কিন্তু এই যে কোনো ধরনের প্রবলেম আপনারা কিন্তু গ্রুপে শেয়ার করতে পারেন, গ্রুপে পোস্ট করে শেয়ার করবেন। সেক্ষেত্রে যে কোনো ট্রেনার, আমরা ট্রেনার যারা আছি, অন্য অপরা সবাই একজন আরেকজনকে হেল্প করতে পারে, তাই না? সো আজকে আমাদের ক্লাসটা কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশন নিয়ে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, খুবই ইম্পর্ট্যান্ট কিছু টপিক আছে এখানে। সো এটা খুবই জরুরি একটা ক্লাস। আপনি কাজ জানেন, অনেক ভালো কাজ জানে, বাট ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে না, কমিউনিকেট করতে পারে না, কিভাবে কি করতে হবে সেটা জানে না, এই জন্য আলটিমেটলি ফ্রিল্যান্সার হয়ে ওঠা হয় না। সো আমি আজকে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। আমি কি শুরু করতে পারি? প্রীতি দাস বলেছেন পারসি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা এখন তাহলে ইফেক্টিভ কমিউনিকেশনের ক্লাসটা শুরু করি নাকি? সাদি ইবনাথ শুনতে পাচ্ছি, খুবই ভালো। মঞ্জেরা আলম মিতু শুনতে পাচ্ছি ভাই। ওকে, পারফেক্ট, ঠিক আছে। নূরজাহান প্রামাণিকও পাচ্ছেন। আর নূরজাহান প্রামাণিক, আশা করি আপনার প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। কোনো কিছু লিখতে পারবেন না যতক্ষণ ওই লেয়ারটা আনলক করবেন। সেটা যদি লক করা থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যে কোনো প্রবলেম গ্রুপে পোস্ট করে শেয়ার করবেন। এটা আমরা সবসময় আমাদেরকে ওইভাবেই বলা হয় যে সবাই যাতে কোনো প্রবলেম হলে গ্রুপে শেয়ার করে। ধরেন ক্লাস শেষ, ক্লাস রিলেটেড কোনো একটা প্রবলেম, সেটা সেটা আপনি গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? এখন কি আমরা তাহলে আমাদের ইফেক্টিভ কমিউনিকেশনের ক্লাসটা শুরু করব? ইফেক্টিভ কমিউনিকেশন কেন লাগবে? ওকে, শাইলার রহমান মিথুন বলেছেন জি। ওকে, রিঙ্কি প্রামাণিক এসেছেন, ফারজানা আহমেদ অন্তু এসেছেন। ওকে, প্রীতি দাস, ঠিক আছে। আমরা তাহলে আমাদের ইফেক্টিভ কমিউনিকেশনের ক্লাসটা শুরু করি। ইফেক্টিভ কমিউনিকেশন ব্যাপারটা কি? একটু আগে আমি বলেছি আপনাদেরকে যে আপনি যখন কাজ জানেন, আমরা আপনাদেরকে প্রত্যেকটা টপিকেই মিনিমাম লেভেলে কাজ করতে পারবেন ওরকম করে প্ল্যান সাজিয়ে আপনাদেরকে আমরা অনেকগুলো টপিকে আলোচনা করেছি এবং সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে বলেছি, তাই না? এখন ব্যাপার যেটা হচ্ছে, আপনি যদি কাজ করতে যান তাহলে কিন্তু আপনাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে। আপনি যদি সেই কমিউনিকেশনটা করতে না পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কোনো কাজ পাবেন না। সো দেখি আমরা ইফেক্টিভ কমিউনিকেশন আজকে আমরা কি আছে এখানে। প্রথম প্রশ্ন হচ্ছে কমিউনিকেশন কি? আপনি বলেন তো কমিউনিকেশন বলতে আপনি কি বোঝেন? একেবারে সোজা বাংলায় কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ করা, ভাব আদান প্রদান করা, ভাব প্রকাশ করা, তাই না? আমি আপনাকে কিছু একটা বলতে চাচ্ছি, আমি আপনাকে কিছু একটা বোঝাতে চাচ্ছি। সো আপনি কি করতেছেন? আমাকে শুনতেছেন, আমি আপনাকে বলতেছি, এবং আপনার আমাকে কিছুটা বলার প্রয়োজন হচ্ছে। আপনি আমাকে লিখছেন, আমি দেখছি, আমি আপনাকে সেটার অ্যান্সার দিচ্ছি। সো দিস ইজ কমিউনিকেশন, তাই না? একইভাবে আপনাকে এই কমিউনিকেশনটা ইফেক্টিভ হয়ে ওঠে কখন? যোগাযোগটা যখন সেই কমিউনিকেশন থেকে একটা ফলাফল বের হয়। ফর এক্সাম্পল, আপনি আপনার একজন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করলেন, তাকে বুঝাইলেন যে আপনি এই কাজগুলো পারেন, কিন্তু আপনি কাজটা পাইলেন না, তখন কিন্তু সেই কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে না, সেটা থেকে আপনার কোনো ফলাফল আসলো না। কিন্তু যেই ওয়েতে, যে প্রসিডিওরে আপনি কমিউনিকেট করলে আপনি আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবেন,
সেটা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন। সো আমরা এই কোর্সে এফেক্টিভ কমিউনিকেশন নিয়েই কথা বলবো। এখন প্রসঙ্গ হচ্ছে ফ্রিল্যান্সিং এফেক্টিভ কমিউনিকেশন কি। আমরা এখানে 4টা বিষয়ের সমন্বয় করে থাকি, যে আপনি যদি 4টা বিষয় সমন্বয় করে থাকেন, এই 4টা বিষয় মিলিয়েই ফ্রিল্যান্সিংয়ের এফেক্টিভ কমিউনিকেশন হয়। প্রথম কথা হচ্ছে সহজ সুন্দর ভাষায় আপনাকে উপস্থাপন করতে পারতে হবে নিজেকে, যে আপনি এই ধরনের কাজ পারেন। নিজের দক্ষতাগুলোকে নির্ভুলভাবে জানাতে পারা। এখন দক্ষতা কি, আপনার দক্ষতা কি, আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, আপনি হচ্ছে হচ্ছে ব্যানার ডিজাইন করতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি ডাটা এন্ট্রির কিছু কাজ জানেন, আপনি এক্সেল খুব ভালো পারেন। সো দিস থিংস আর ইউর স্কিল, দক্ষতা। আপনি আপনার স্কিলটাকে যদি না জানান কাউকে, সে আপনাকে কেন কাজ দিবে, তাই না? সো আপনাকে এটা নির্ভুলভাবে জানাইতে পারতে হবে। 3 নাম্বারটা হচ্ছে ক্লায়েন্টের চাহিদা ঠিকঠাকভাবে বুঝতে পারা। ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। এবং তারপর হচ্ছে পরবর্তী পরিচয় ও কাজ পাওয়ার পর কথোপকথন সাবলীলভাবে চালিয়ে যেতে পারা। ঠিক আছে, এটারও প্রয়োজন আছে। আমরা প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল দেখব। আপনাকে এই 4টা জিনিসে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। তো সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এখান থেকে আমাদের কোনোভাবে মিস্টেক করার সুযোগ নেই। কমিউনিকেশনে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে: 1 নাম্বার, ইংরেজিতে কথা বলার পাশাপাশি ক্লায়েন্টের চাহিদা ও পছন্দ বোঝার ক্ষমতা আপনার থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। ইংরেজিতে কথা বলার পাশাপাশি ক্লায়েন্টের চাহিদা ও পছন্দ বোঝার ক্ষমতা আপনার থাকতে হবে। ইংরেজিতে কথা বলা, প্রথম প্রশ্ন, আমরা কি সবাই ফ্লুয়েন্টলি ইংরেজিতে বলতে পারি? না, পারি না। কেন পারি না? কারণ আমাদের অভ্যাস নাই, আমাদের ভিতরে জড়তা কাজ করে, আমাদের এই প্র্যাকটিসটা নাই বলে আমরা পারি না। বাট ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে খুব বেশি যে একেবারে ইংরেজিতে A+ টাইপের স্টুডেন্ট হতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার টুকটাক গ্রামাটিক্যাল এরর হলেও আপনি ইংরেজিতে কথা বলা চালিয়ে যেতে পারেন। ঠিক আছে, টুকটাক গ্রামাটিক্যাল এরর কোনো ব্যাপার না। আপনার অতটুকু ইংরেজি জানতে হবে যতটুকু ইংরেজিতে আপনি অন্তত ভাব প্রকাশটা করতে পারেন। আপনি ফ্রিল্যান্সিং করতে যাবেন, আপনার তো ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, ঠিক না? কথা না বলে তো আপনি কাজ করতে পারবেন না। সো মিনিমাম লেভেলের ইংরেজি জানার জন্য প্রথমে যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমত হচ্ছে প্র্যাকটিস শুরু করতে হবে। প্র্যাকটিসটা কোথায় করবেন? এই যে এখন থেকে কমেন্টে, এই মুহূর্ত থেকে এই ক্লাসটা শেষ হওয়ার পর এবং আগামী কাল পর্যন্ত, এবং হচ্ছে আপনারা গ্রুপ চ্যাটে যতগুলো কনভারসেশন করবেন প্রত্যেকটা কনভারসেশন ইংরেজিতে হওয়া চাই। ভুল হোক কোনো সমস্যা নেই, যদি ভুল হয় আমার কাছে যদি মনে হয় আপু এটা ভুল, আমি আপনাকে ভুলটা ধরাই দিব। কোনো বাংলায় যদি কেউ কমেন্ট করেন অথবা বাংলিশে কেউ যদি কমেন্ট করেন, আমি সেটা পড়বো না। আপনাকে এতটুকু স্মার্ট হতেই হবে, আপনি ইংরেজিতে বলা শুরু করেন। ভুল হোক, ভুল করতে করতেই শিখবেন। যদি চর্চার অভাব থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। এবং পাশাপাশি আরও কিভাবে পড়াশোনা করতে হবে, কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। ইংরেজিতে কথা বলার পাশাপাশি ক্লায়েন্টের চাহিদা ও পছন্দ। চাহিদা ও পছন্দের ব্যাপারটা কি? সে কি চাচ্ছে, তার কেমন কালার পছন্দ, তার ডিজাইনটা কেমন হওয়া উচিত, এটা যদি আপনি না বোঝেন তাহলে তো আপনি তাকে করে দিতে পারবেন? আপনি তো আপনার পছন্দ অনুযায়ী করবেন না, আপনি তার পছন্দ অনুযায়ী করে দিতে হবে। আপনার সঠিক ফ্রন্ট বাছাই করতে হবে, সঠিক কালার ঠিক করতে হবে, আপনাকে ওয়েবসাইটে সঠিকভাবে ডিজাইন করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের চাহিদা এবং পছন্দ অনুযায়ী কাজ করলেই কাজটা হবে, নাহলে হবে না। সো সে কি চাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে, সেজন্য আপনার ইংরেজি বুঝতে হবে, তাই না? ওকে, এটা হচ্ছে প্রথম কথা গেল। এটা আপনাকে খুব ভালোভাবেই খেয়াল রাখতে হবে। এবং ইংরেজিতে দক্ষতা অর্জন করার জন্য দেখেন ছোট ছোট ব্যাপারগুলো, যেগুলো হচ্ছে আমরা একটু চাইলেই মনোযোগ দিয়ে পড়তে পারি। আপনি একটা ওয়ার্ড বুঝতেছেন না, তাহলে আপনি যেটা করবেন, কোনো কথাবার্তা ছাড়াই গুগলে যাবেন, গুগল ট্রান্সলেটরে গিয়ে সেই ওয়ার্ডটার বাংলা মিনিং কি বের করেন। আপনি এভাবে নতুন নতুন শব্দ শিখবেন। আচ্ছা, এনিওয়ে, তারপরের অপশনটা হচ্ছে যে সেক্টরে আপনার দক্ষতা আছে তা ক্লায়েন্টের সামনে খুব স্বল্প কথায় তুলে ধরতে জানতে হবে।
আর 3 নাম্বারটা হচ্ছে কাজ পেয়ে যাবার পর পরবর্তীতে কাজ কতটুকু হলো, কাজে কোনো পরিবর্তন আছে কিনা, ডেডলাইন ইত্যাদি বিষয়গুলো নিয়ে ক্লায়েন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। ঠিক আছে, এটা কেন লাগবে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তো আজকের এই ট্রেনিং মডিউলে আমরা কি কি শিখব? 1 নাম্বার হচ্ছে ফ্রিল্যান্সিং এ কাজ শুরুর জন্য প্রয়োজনীয় ধাপসমূহ কি কি, ক্লায়েন্টের সাথে প্রথম পরিচয়টা কিভাবে হবে, প্রপোজাল লিখতে হয়, প্রপোজাল লেখার পদ্ধতি কি, কিভাবে লিখতে হয় এবং সেটার জন্য কিছু টিপস থাকবে আপনাদের জন্য। প্রপোজালের কিছু উদাহরণ এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ক্লায়েন্টের সাথে প্রাথমিক যোগাযোগ এবং তারপর হচ্ছে ইমেল কনভারসেশনের উদাহরণ, নিয়মিত যোগাযোগের জন্য কনভারসেশন কেমন হবে, কাজ শেষেও যোগাযোগ রক্ষা এবং সবচেয়ে শেষে যেটা ফ্রিল্যান্সিংয়ে কমিউনিকেশনের জন্য বাক্য গঠনের উপায় নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং কিছু ভোকাবুলারি কোত্থেকে শিখবেন সেটা নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, আফরিন খাতুন আপু বলেছেন, ভাইয়া আমি তো ঢাকাতে তথ্য আপার বাইবা দেওয়ার জন্য আসছি, তাই আমার কয়েকটা হোমওয়ার্ক জমা দিতে পারেনি। ভাইয়া হোমওয়ার্কগুলো পরে জমা দিলে কি কোনো সমস্যা হবে? হোমওয়ার্কগুলো আপনি যখনই সুযোগ পাবেন তখনই দিবেন, চেষ্টা করবেন ফেস টু ফেস ক্লাসের আগেই দিতে। আপনাদের ফেস টু ফেস ক্লাসের নোটিশ আমি দিয়ে দিব ক্লাসের শেষের দিকে। পারি না ভাইয়া ভালো করে, সো এখন থেকে আপনি প্র্যাকটিসটা শুরু করেন। আপনি ভুল বলেন বাট ট্রাই করেন। ঠিক আছে, সবাই একটু ইংরেজিতে কমেন্ট করার চেষ্টা করেন। পারি না ভাইয়া ভালো করে, এটাই ইংরেজিতে লিখেন তো প্রীতি দাস। পারি না ভাইয়া ভালো করে এই কথাটা ইংরেজিতে এখন লিখেন, তাহলেই হবে। ঠিক আছে, আমি আবার আসছি আপনাদের কমেন্টের এখানে। সো চলেন ফ্রিল্যান্সিং এর কাজ করার প্রাথমিক প্রয়োজনীয় ধাপসমূহ নিয়ে আমরা শুরু করি। ওকে, প্রয়োজনীয় ধাপসমূহ, প্রথম ধাপ হচ্ছে আপনাকে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা ফাইবার এরকম বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, সেগুলো থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। এখন অ্যাকাউন্ট খোলা নিয়ে আপনাদের অযথা কিছু কনফিউশন থাকে। যেমন আমরা যখন আমার ইন্টারনেট আমারাই aia.gov.bd এই ওয়েবসাইটে যখন আপনাদেরকে আমরা ওয়েবসাইট খুলতে বললাম তখন অজস্র আমরা বেশ কিছু কোয়েশ্চেনের সম্মুখীন হই। ভাই ইমেল কোনটা দিব, পাসওয়ার্ড কি দিব, এগুলো কোনো কোশ্চেন হওয়া উচিত না, তাই না? আপনি চিন্তা করেন, এখানে নতুন একটা ওয়েবসাইট আপনি রেজিস্ট্রেশন করছেন, এখানে মতো করে পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ড আপনি মনে রাখবেন। আপনার ইমেল, আপনি যে ইমেলে লগ ইন করতে পারেন সেই ইমেল দিবেন। নিয়মিত মেল চেক করার অভ্যাস আমাদের করতে হবে, ঠিক না? সো এই জিনিসগুলো আমরা ঠিক করে নিবার ভিতরে, এই জন্যই আপনাদেরকে দিয়ে এআইএতে এবং ওমেন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলানো। প্রত্যেকটা অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন হয়, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। আপনি চাইলে একই পাসওয়ার্ড রাখতে পারেন যেটা আপনার মনে রাখতে সুবিধা হয়, তাই না? কিন্তু ওখানে অ্যাকাউন্ট খুললেই তো হচ্ছে না, ওখানে আপনি অ্যাকাউন্ট খোলার পর আপনি কাজ করবেন, কাজের জন্য তো আগে আপনাকে কাজটার জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। আপনি শুরুতেই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করার আগে আপনাকে প্রোফাইলটা 100% রেডি করতে হবে। সেই 100% রেডি করার জন্য বেশ কিছু ধাপ আছে। লিঙ্কডইনে প্রোফাইল ধীরে ধীরে রেডি করতে হয় না, ওরকম করে আপনাকে কিছু কিছু ওয়েবসাইটে এক্সাম দিতে হয়। ফর এক্সাম্পল, আপনি গ্রাফিক্স ডিজাইনার, অথবা আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, অথবা আপনি ডাটা এন্ট্রি এক্সপার্ট, যেই টপিকের উপর আপনি এক্সপার্ট হবেন সেটার উপরে আপনাকে এক্সাম দিতে হবে। এবং এক্সাম দিয়ে আপনার প্রোফাইল, আপনি এখন এই যে আমরা বিভিন্ন কাজ দিচ্ছি, আপনাকে হোমওয়ার্ক দিচ্ছি, সামনে আরও প্রজেক্ট দিব, এই কাজগুলো যত ভালো হবে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। কেন? কারণ আপনি আপনার প্রোফাইলটা কমপ্লিট করার সময় আপনি ডেমো প্রজেক্ট হিসেবে আপনি কাজ করছেন এমন কিছু কাজ হিসেবে ওই প্রোফাইলগুলোতে এই কাজগুলো আপলোড করবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে কাজ দিতে আসবে সে হচ্ছে ওই কাজগুলো দেখে আপনার ব্যাপারে আইডিয়া করবে যে আপনি কত ভালো পারেন, আপনি কত ভালো ডিজাইন করেন, ঠিক না? এটা হচ্ছে প্রথম কথা। সো আপনি হচ্ছে প্রথমে ফ্রিল্যান্সিং এ অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট সাজাবেন। কিভাবে সাজাতে হয় এখন আপাতত আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমরা আপনাকে প্রসিডিওরগুলো বলে রাখছি। এখন আপাতত আপনি আরো কাজ শিখবেন, আরো কাজ করবেন, আমরা আপনাকে ধীরে ধীরে আরো বিভিন্ন প্রজেক্ট দিব, কাজ দিব, সেগুলো করবেন।
আপনি এক্সপার্ট হন আগে, আপনি কাজটা শিখেন, পরে ওখানে কি করে অ্যাকাউন্ট সাজাতে হবে সেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাকে জানাই দিব। যখন আমাদের মনে হবে যে না আপনি এখন কাজ করার জন্য প্রস্তুত, তখন আপনাকে প্রোফাইল খোলানোর জন্য আমরাই আপনাকে সেই ভিডিও লিঙ্কটা প্রোভাইড করব গ্রুপেই। ঠিক আছে? ওকে, ওটা দেখে দেখে আপনার প্রোফাইলটা সাজিয়ে নিতে পারবেন আপওয়ার্ক বা এই জাতীয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে। ওকে ফাইন, এখন ধরেন আপনার প্রোফাইল রেডি। সো আপনাকে কাজের জন্য প্রপোজাল সাবমিট করতে হবে। প্রপোজাল মানে আপনি কাজটা কেন চান, কি জন্য চান সেটা লিখতে হবে। সো সেটা দেখে যদি ক্লায়েন্টের পছন্দ হয়, ক্লায়েন্ট আপনার সাথে ইমেইলে যোগাযোগ করবে, প্রাথমিক যোগাযোগ হবে। আপনাকে আবার ফিরতি ইমেইলে ফিডব্যাক দিতে হবে। এবং কাজ শুরুর পর, এখন ধরেন আপনি কাজ শুরু করে দিচ্ছেন, কাজ শুরু করার পর আপনাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কাজ জমা দেয়া এবং পেমেন্ট বুঝে নেয়া। ঠিক আছে? কাজ জমা দেয়া এবং পেমেন্ট বুঝে নেওয়া, আপনি বুঝে নিলেন, তারপরে কি সব শেষ? না, তারপরেই সব শেষ না। আপনাকে ক্লায়েন্টের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক বজায় রাখতে হবে, যে কারণে যার ফলাফল স্বরূপ আপনি ভবিষ্যতে কাজ পেতে পারেন, তাই না? প্রীতি দাস, আপনি কথা দিয়ে কথা রাখেননি। আমি আপনাকে বলেছিলাম আর পারি না ভাইয়া ভালো করে এটা ইংরেজিতে লিখতে, লিখেন নাই। আর এক্সাম কি হবে না ভাইয়া, এটাও ইংরেজিতে লিখতে হবে। আপনি ইংরেজিতে লিখলে আমি আপনাকে অ্যান্সার করবো, নাহলে অ্যান্সার করবো না। আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে, তাই না? আচ্ছা, তারপর আমি একটু পরে আবার এসে যেতে আপনারা এই দুইটা কমেন্ট ইংরেজিতে পাই। ওকে, সো ক্লায়েন্টের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা কিভাবে রাখতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব সামনে। এখন প্রথম কথা হচ্ছে প্রপোজাল কি এবং কেন। প্রপোজাল কি এবং কেন, এটার অ্যান্সারটা হচ্ছে, প্রপোজাল হচ্ছে আপনি যখন কোনো একটা কাজের জন্য বিড করবেন, তখন সেখানে ছোট্ট একটা লেখার একটা জায়গা থাকে যেখানে আপনি প্রপোজাল লিখবেন, অ্যাপ্লিকেশন লেখার মতো, যে আমি এই কাজটা চাই। ক্লায়েন্টের সাথে আপনার প্রথম যোগাযোগটা হবে প্রপোজাল লেখার মাধ্যমে। ঠিক আছে? ক্লায়েন্টের সাথে আপনার প্রথম যোগাযোগটা হবে অ্যাপ্লিকেশন লেখার মাধ্যমে। সেটা কিভাবে, সেই অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হবে, এবং অ্যাপ্লিকেশন অথবা প্রপোজালটা যদি ভালো হয়, তাহলে আপনার ব্যাপারে ক্লায়েন্টের একটা ভালো ধারণা তৈরি হবে। সে আপনার প্রোফাইল দেখবে, আপনার প্রিভিয়াস কাজগুলো দেখবে, সেগুলো দেখে যদি পছন্দ হয় তাহলে সে আপনাকে কাজ দিবে, তাই না? সো কাজ পাওয়ার 50% সম্ভাবনা প্রপোজালের উপর ডিপেন্ড করে। আপনার প্রপোজালটা খুব স্মার্ট হওয়া চাই, সে যাতে বুঝে যে না আপনি ভালো, ইউর গুড। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা? প্রপোজাল যদি ভালো না হয় তাহলে দেখেন একটা সিম্পল ব্যাপার, আপনি একটা কাজের জন্য বিট করছেন, একইভাবে আপনার মতো আরো 50 জন একই কাজের জন্য বিট করলো, তো সে তো কাজটা দিবে একজনকে, তার কাজ হওয়া দিয়ে কথা। যার প্রপোজালটা ভালো লাগবে সে তার প্রোফাইল দেখবে, তাই না? সো আপনাকে প্রপোজালটা একটু সুন্দর করে লিখতে হবে। এখন কথা হচ্ছে প্রপোজাল লেখার নিয়ম কি, এই যে আমরা সেটা নিয়ে আলোচনা করবো এবং কিছু টিপস দিব। প্রথম শর্ত হচ্ছে প্রপোজাল খুব বেশি লম্বা হওয়া যাবে না। ঠিক আছে? প্রপোজাল খুব লম্বা হওয়া যাবে না, শুরুতেই ক্লায়েন্টের মনোযোগ আকর্ষণ করতে হবে। প্রপোজাল খুব লম্বা হওয়া যাবে না কেন? কারণ আপনার ক্লায়েন্টের আপনার রচনা পড়ার সময় নাই। ক্লায়েন্ট সারাদিন সময় নিয়ে আপনার বিশাল একটা প্রপোজাল পড়বে না। প্রপোজাল হবে 5 থেকে 7 লাইনের ভিতরে। এর ভিতরে আপনাকে শুরুতেই ক্লায়েন্টের মনোযোগ আকর্ষণ করতে হবে যাতে সে পুরো প্রপোজালটা পড়ে, এবং সেই প্রপোজালে আপনি নিজের কাজ সম্পর্কে জানাবেন এবং আপনি জানাবেন আপনি কেন এই কাজটার জন্য যোগ্য। আমরা প্রপোজালের একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আমি প্রপোজালটা একবার পড়ি, তারপর আমরা কথা বলি। প্রথম কথা হচ্ছে, ডিয়ার জন, after reading your offer, this looks like a perfect fit for my skill sets. I've built a large number of creative designs for different businesses. I'm a graphic designer.
I love web and graphic designs and have great portfolio with different mockups. I mentioned some of your sample project name. I can assure you several things in addition that I am a professional designer. I have a great design sense for European corporate design. I'm good in English. I can guarantee quality in communication. I work extremely fast and with high quality. Thank you, and I look forward to the opportunity to work with you. Best regards, Nazrin Akhtar. সো এটা হচ্ছে ক্লায়েন্টের উদ্দেশ্যে সে একটা পত্র লিখলো। আমি এখন এটা এক্সপ্লেন করছি। তার আগে আমি আপনাদেরকে বলি, এই যে সিম্পল এই জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন না, এটার মানে কি? আমাদের এটা বুঝতে পারা উচিত। ওকে, প্রীতি দাস আপনি কি আছেন? আর কি আর এক্সাম কি হবে না? আপনার এটা ইংরেজি কি হওয়া উচিত? আপনার এটার ইংরেজি হওয়া উচিত একেবারে, যদি গ্রামার মেনটেন করে লিখি তাহলে এরকম হওয়া উচিত। We attend any more exam? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আমরা কি আর এক্সাম দিব না? হ্যাঁ, অবশ্যই এক্সাম দিবেন, অবশ্যই এক্সাম দিবেন, এবং সেটা বলে দিব। গ্রাফিক্সের উপর কয়েকটা এক্সাম দিতে হবে, সেটা হয়তো আগামীকালকে আপনাদের জন্য ডিক্লারেশন আসবে কোন এক্সামটা দিবেন সেটা। পারি না ভাইয়া ভালো করে, এটার ইংরেজি কি হবে? I don't know it well. সিম্পল, আপনি এক্সপ্লেন করতে পারলেই হচ্ছে। আপনাকে খুব বেশি এটা নিয়ে প্যারেশানি নিতে হবে না। ঠিক আছে, খুব বেশি প্যারেশানি নিতে হবে না আপনাকে, আপনাকে বুঝাতে পারলেই তো হয়েছে। কিন্তু এখন যদি সেই প্র্যাকটিসটা যদি আপনারা না করেন তাহলে তো জড়তাটা কাটবে না। দেখেন, আপনি কি জানতেন না আই ডোন্ট নো ইট ওয়েল, এটার মানে হচ্ছে হ্যাঁ পারি না ভালো করে, কিন্তু আপনি বলছেন না। অথবা অন্য যারা আছেন তারাও আমার সাথে স্বতঃস্ফূর্ত না, সবাই চুপ করে আছেন, কেউ কোনো কথা বলছেন না। জয়শ্রী কর্মকার, হ্যাঁ বুঝতে পারছি, এটা লেখার কথা ছিল না। আপনার লেখার কথা ছিল ইয়েস ভাইয়া আই গট ইট, তাই না? জড়তাটা কাটানোর জন্য বলতে হবে। আমি একা একা বলে গেলাম, আমি এফোর্ট কথা শুনলেন না, তাহলে কি হলো? আপনি এই প্রসেসে আসলেন না, তাহলে আমার বলাই উচিত না, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন, তাহলে লিখতে পারবেন না কেন? লিখতে অবশ্যই পারবেন, সেটার জন্য আপনি বলেন। ভুল হোক, ভুল হলে তো আপনাকে কেউ মারবে না, মারবে? তার চেয়ে বরং আপনারা যদি কমেন্ট না করেন আমি খুবই বিরক্ত হই। আচ্ছা, প্রপোজালের কিছু উদাহরণ। I have a great design sense for European corporate design. এখন এটা আমি একটু এক্সপ্লেন করি। দেখেন, প্রথমেই টিপস, ডিয়ার জন, প্রথমেই দেখেন সে নাম ধরে মেনশন করলো। নাম ধরে কেন মেনশন করলো? নর্মালি হচ্ছে জবগুলো যেখানে থাকে ওখানে হচ্ছে যে রিক্রুইটার অথবা যে আপনাকে কাজটা দিবে, আপনার ক্লায়েন্ট, তার হচ্ছে নাম কিন্তু ওখানে লেখা থাকে না। ওখানে যেটা থাকে সেটা হচ্ছে তার একটা ছবি থাকে অথবা তার অ্যাকাউন্টের ইয়ে থাকে। এখন আপনি তার নামটা জানতে হলে তার প্রোফাইলে গিয়ে তার নামটা জেনে আসতে হবে ওই ওয়েবসাইটেরই। আপনার যেরকম প্রোফাইল থাকবে, যে কাজ দেবে তারও এরকম প্রোফাইল থাকে। আপনাকে প্রথমেই হচ্ছে তার প্রোফাইলে গিয়ে তার নামটা জেনে আসতে হবে, ঠিক আছে? তাহলে এর ফলাফল কি হবে? সে যখন দেখবে শুরুতে আপনি তার নাম ধরে মেনশন করছেন, সে চিন্তা করবে আচ্ছা ঠিক আছে, সে আমার নাম জানলো কিভাবে? ওকে, she must visited my profile, সে নিশ্চয়ই আমার প্রোফাইলটা ভিজিট করেছে। দ্যাট মিনস শি ইজ সিরিয়াস, তার মানে সে কাজটার ব্যাপারে সিরিয়াস। ওকে, আমি তার প্রোফাইলটা পড়ি,
সো প্রাইমারি একটা আগ্রহ আপনি তৈরি করতে পারলেন, এটা অনেক সময় হয় একটা মেন্টাল ব্যাপার, ঠিক আছে? সো নাম জেনে নাম ধরে মেনশন করতে হবে। আফটার রিডিং ইউর অফার দিস লুকস লাইক এ পারফেক্ট ফিট ফর মাই স্কিল সেটস। আপনার যে অফারটা ছিল সেটা পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে এই কাজটার জন্য আমার যে দক্ষতাগুলো আছে সেটা পারফেক্টলি ফিট হয়। I have built a large number of creative designs for different businesses. আপনি আপনার কাজ সম্পর্কে জানাচ্ছেন, এই যে শুরুতে ক্লায়েন্টের মনোযোগ আকর্ষণ, নিজের কাজ সম্পর্কে জানানো, এই যে আপনি আপনার কাজ সম্পর্কে জানাচ্ছেন। I have built a large number of creative design. আমি বিভিন্ন রকমের বিজনেসের ডিফারেন্ট বিজনেসের জন্য আমি ক্রিয়েটিভ সব ডিজাইন আমি করেছি। তো সেগুলো আপনি করলে তো হবে না, আপনি কিন্তু দেখাইতে হবে, বললেই তো হবে না। এই জন্য প্রচুর পরিমাণ ডিজাইন প্র্যাকটিস করতে হবে। আমরা আপনাকে আমি আপনাদেরকে একটা ব্যানার বানাই দেখাইছি, আপনি এরকম 10টা ভিন্ন ভিন্ন ব্যানার বানাবেন, ঠিক না? গুগল থেকে দেখে দেখে অনলাইনে অন্যান্য যে ব্যানারগুলো আছে হুবহু কপি করবেন, কপি করতে করতে আপনার ধীরে ধীরে আইডিয়া হবে, তাই না? তো যত বেশি কাজ করবেন তত আপনার সুবিধা। ওকে, তারপর হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনার, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি নিজের সম্পর্কে জানালেন। আই লাভ ওয়েব অ্যান্ড গ্রাফিক ডিজাইন অ্যান্ড হ্যাভ ব্রেড পোর্টফোলিও উইথ ডিফারেন্ট মকআপস। আমার বিভিন্ন রকমের অনেকগুলো কাজ করা আছে। এখানে কয়েকটা কাজের ব্যাপারে বলবেন যে উর্মিকার ব্যানার বানাইছি, ঘর থেকে .com-এর বিজনেস কার্ড বানাইছি, এটার জন্য এই করছি, আমি ট্যুরিজমের একটা ওয়েবসাইট বানাইছি, আমি একটা হসপিটালের ওয়েবসাইট বানাইছি, হ্যাঁ, এক্সাম্পল। তারপর আই ক্যান এশিওর ইউ সেভারাল থিংস ইন এডিশন দ্যাট আই এম এ প্রফেশনাল ডিজাইনার, আই হ্যাভ গ্রেট ডিজাইন সেন্স ফর ইউরোপিয়ান কর্পোরেট ডিজাইন। এটা কি আপনি সবসময় লিখবেন? না, এখানে একজন ইউরোপিয়ান ক্লায়েন্ট, তার ইউরোপিয়ান কর্পোরেট কোনো একটা কোম্পানির জন্য ডিজাইন লাগবে, সো আপনি এটা ইনক্লুড করলেন। একটা আফ্রিকানের জন্য এটা লিখে তো লাভ নাই। আই এম গুড ইন ইংলিশ, আই ক্যান গ্যারান্টি কোয়ালিটি ইন কমিউনিকেশন। আপনি ইংরেজিতে ভালো, আপনি কমিউনিকেশনে কোয়ালিটি এনশিওর করবেন, গ্যারান্টি দিতে পারেন। তার মানে কি, এটা কেন? এর কারণ হচ্ছে ক্লায়েন্টরা ভালো কমিউনিকেট করতে পারে না, বুঝাইতে পারে না, বুঝতে পারে না, এমন ভালো ভালো কাজ জানে এমন লোকজনকে ভয় পায়। সে খুব ভালো জানে, বাট ক্লায়েন্ট কি বলতে চাচ্ছে, সে কিভাবে চাচ্ছে সেটা বুঝলোই না, তাহলে সে কাজটা কিভাবে করবে? সো ক্লায়েন্ট হচ্ছে ওই ধরনের ভালো কাজ জানা ফ্রিল্যান্সারদেরকে অ্যাভয়েড করে। তার চেয়ে বরং ক্লায়েন্ট কথা বুঝতে পারে, কথা বুঝে সে অনুযায়ী চেষ্টা করে কাজটা উঠাই দিতে পারে, এমন লোকজনকেই খুঁজে। সো আপনাকে এটা তাকে বলতে হবে যে আপনি তার কথা বুঝবেন এবং আপনি তাকে বুঝাইতে পারবেন। তারপর আই ওয়ার্ক এক্সট্রিমলি ফাস্ট অ্যান্ড উইথ হাই কোয়ালিটি। আপনি খুব দ্রুত কাজ করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং আমি আপনার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি। বেস্ট রিগার্ডস, নাজরিন আক্তার। সেটা হচ্ছে একটা প্রপোজালের স্যাম্পল। এন্ড প্রপোজাল কিভাবে লিখতে হবে সেটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? ওকে, প্রীতি দাস বলেছেন আই ক্যান টয়েল। আই ক্যান টয়েল হয় না আপু, এটা কোনো সেন্টেন্স মেক করে না, এখানে ভার্ব নাই, তারপর হচ্ছে প্রনাউন নাই। এটা হবে কি, আই ডোন্ট নো ইট ওয়েল, আমি এটা ভালো জানি না। আই ক্যান্ট মানে কি, আমি পারি না। অথবা আই ক্যান নট ডু ইট, আমি পারি না। ভার্ব থাকতে হবে, তো ভার্ব কই, তাই না? যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা বলবো, এগুলো নিয়ে কিভাবে কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন প্রপোজাল লেখার ব্যাপারে আইডিয়াটা কি আপনাদের হয়েছে? যে বেসিক আইডিয়াটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, সেই আইডিয়াটা কি আপনারা পেয়েছেন? যে একটা প্রপোজাল কিভাবে লিখতে হয়। আমরা এখানে একটা ডেমো প্রজেক্ট লিখেছি, দেখেন এই প্রপোজালে আপনার সবগুলো বিষয় ছিল। প্রপোজাল খুব লম্বা হওয়া যাবে না, এটা খুব বেশি লম্বা না, 5-7 লাইন। শুরুতেই ক্লায়েন্টের মনোযোগ আকর্ষণ করতে হবে। আমরা প্রথম 2 লাইনেই করলাম, নাম ধরে মেনশন করে, এবং শুরুতেই বলে দিলাম আপনি যেই অফারটা দিচ্ছেন সেটা দেখে মনে হচ্ছে আমি এটার জন্য পারফেক্ট, আপনি কনফিডেন্ট। তারপর আপনি আপনার নিজের সম্পর্কে বললেন, এবং ইন দ্য মিন টাইম আপনি বললেন আপনি কেন এই কাজটা করতে চান।
সো এই মডেলে এই প্রসিডিওরে আপনাকে বিভিন্ন কাজের জন্য প্রপোজাল লিখতে হবে। এটা একটা এক্সাম্পল, একটা গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য, এটা একটা ওয়েবের কাজের জন্য হতে পারে, এটা একটা ডাটা এন্ট্রির কাজের জন্য হতে পারে, এটা একটা ডিজিটাল মার্কেটিং এর কাজের জন্য হতে পারে, তাই না? যেরকম হবে ওই অনুযায়ী আপনাকে নিজের কাজ সম্পর্কে এবং আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানাইতে হবে। ওকে, তারপর ক্লায়েন্টের সাথে কিন্তু আপনার প্রথম যোগাযোগটা হয়ে গেল। এখন ক্লায়েন্ট আপনার বিড পাইলো, আপনার প্রপোজালটা পড়লো, পড়ে আপনার প্রপোজাল ভাল লাগলে তাহলে সে আপনার প্রোফাইল দেখবে, আপনার কাজগুলো দেখবে, কাজগুলো দেখে যদি সে মনে করে হ্যাঁ আপনাকে কাজটা দিবে, তাহলে তিনি আপনার সাথে যোগাযোগ করবে। আপনার কিছু করার নেই, আপনাকে ওয়েট করতে হবে। সাধারণত ক্লায়েন্ট ইমেইলের মাধ্যমে প্রথম যোগাযোগ করে থাকেন। সো আপনাকে মেইল চেক করার অভ্যাস করতে হবে। আপনি যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই মেইলে ক্লায়েন্ট হচ্ছে মেইল করবে। আপনি যদি মেইল চেক না করেন তাহলে সে বুঝবেই না, আপনি বুঝবেনই না যে সে যোগাযোগ করেছে আপনার সাথে, তাই না? দিনে অন্তত 2-3 বার সময় করে রুটিন করে মেইল চেক করতে হবে, সকালবেলা, বিকেলবেলা, দুপুরবেলা, যে কোনো মেইল আসছে কিনা। ওকে, ক্লায়েন্টের মেইলের জবাবে আরেকটি ইমেল লিখে যোগাযোগ করতে হবে। এখন ক্লায়েন্ট মেল করলো, আপনি মেল পেয়ে তো চুপ করে বসে থাকবেন না, আপনাকে তো তাকে একটা ফিডব্যাক দিতে হবে। এগুলা একেবারে নর্মাল সামাজিকতার ভিতরেই পড়ে, তাই না? খুব বেশি নতুন কিছু না। কেউ একজন আপনাকে কিছু একটা বললো, আপনি তো তাকে ফিডব্যাক দিবেনই। ওকে, যোগাযোগের শুরুতেই প্রথমেই জানতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতেই নিয়মিত যোগাযোগের মাধ্যম মেসেঞ্জার, ইমো, ভাইবার, স্কাইপ, গুগল চ্যাট এগুলো জেনে নিতে হবে। কন্টিনিউয়াসলি যোগাযোগ আপনি মেইলে করতে পারবেন না, আপনাকে চ্যাট করার প্রয়োজন হতে পারে। এখন সে চ্যাট করার জন্য সে কোথায় আসবে, অথবা তার সাথে আপনার কথা বলার প্রয়োজন হতে পারে। ভিডিও কল হতে পারে, অডিও কল হতে পারে, সেটা কোথায় হবে? মেসেঞ্জারে, ইমোতে, ভাইবারে, স্কাইপে, কোথায়? সেটা তার কাছ থেকে জেনে নেবেন। সে যেটাতে কমফোর্টেবল আপনি ওখানে যাবেন। ক্লায়েন্টের দেশের সময় এবং আপনার দেশের সময় মিলিয়ে কোন সময় যোগাযোগ করতে হবে এবং আপনি যোগাযোগের জন্য কখন অ্যাভেলেবল হবেন তা ঠিক করে নিতে হবে। আপনাদের মিটিং টাইমটা ঠিক করে নিতে হবে কথা বলে। সাধারণত প্রজেক্টের বিস্তারিত বিবরণীতে কাজের ধরন সম্পর্কে বলা থাকে। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনার কোনো কিছুর প্রয়োজন থাকে তাহলে আপনি সেটা চেয়ে নেবেন। এবং লাস্ট কথা হচ্ছে, প্রজেক্টের ডেডলাইন নিয়ে কিছু জানার থাকলে সেটা ইমেলে উল্লেখ করতে পারেন। অনেক সময় ক্লায়েন্ট নিজেই এগুলো জানিয়ে ইমেল করেন, যদি না করেন তাহলে আপনাকে জেনে নিতে হবে। পারফেক্ট, জয়শ্রী কর্মকার, ইয়েস ভাইয়া, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। পারফেক্ট, ঠিক আছে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, ইমেল কনভারসেশনের উদাহরণ। ধরেন এই যে শাহানার, সে একটা প্রপোজাল সে পড়ছে, পড়ে সে শাহানাকে একটা মেইল করছে, শাহানার মেইলে সেই মেইলটা আসছে। মেইলটার এক্সাম্পল আমরা একটা দেখি, একটা ডেমো মেল। হাই শাহানা, ইউ হ্যাভ সাবমিটেড এ বিড ফর এ ওয়েব ডেভেলপমেন্ট জব ইন আপওয়ার্ক। আপনি আপওয়ার্কে একটা ওয়েব ডেভেলপমেন্টের কাজের জন্য বিড সাবমিট করছেন। আই হ্যাভ সিন ইউর প্রপোজাল অ্যান্ড ইউর প্রোফাইল। আমি আপনার প্রপোজাল এবং প্রোফাইলটা পড়েছি, দেখেছি। আই গেস উই ক্যান ওয়ার্ক টুগেদার। আমার মনে হয় আমরা একসাথে কাজ করতে পারি। আই বিলিভ দ্যাট ইউ রিড দ্য প্রজেক্ট ডিসক্রিপশন। আমার বিশ্বাস আপনি প্রজেক্ট ডিসক্রিপশনটা পড়ছেন, যেখানে কাজটা কি বিষয়ক এবং কি কি কাজ করতে হবে সেই ব্যাপারে লেখা ছিল। ওকে, আই উইল বি অ্যাভেলেবল ফ্রম 9 AM to 6 PM ইন ইউকে টাইম। আমি ইংল্যান্ডের সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অ্যাভেলেবল থাকব। ইউ ক্যান ফাইন্ড মি অন স্কাইপ। আপনি আমাকে স্কাইপে পেতে পারেন, স্কাইপ আইডি দিয়ে দিল। I attached a file which includes pages name and some images that you may need for the website. আপনাকে সেই পেজগুলোর নাম কি হবে, কয়টা পেজ বানাবেন এবং সেই পেজে কি কি ছবি দিতে হবে সেগুলো আপনি সে একটা ফাইলে অ্যাটাচ করে, একটা জিপ ফাইলে অ্যাটাচ করে আপনাকে দিয়ে দিছে। এবং সে আপনাকে বললো কি, ওয়েটিং ফর এ রেপিড ফিডব্যাক। দ্রুত আপনার কাছ থেকে একটা সে ফিডব্যাকের অপেক্ষা করতেছে। সো আপনি যখনই মেলটা দেখবেন চেষ্টা করবেন দ্রুত মেইলে রিপ্লাই দিতে। বেশি অপেক্ষা করলে 2 দিন ধরে আপনি মেল দেখেন না, 2 দিন আগে মেল এসে বসে আছে, আপনি কাজ শুরু করেন নাই, তার তো কাজটা লাগবে সময়ের ভিতরে। সো সে আপনাকে বাদ দিয়ে আরেকজনকে দিয়ে দেবে, তাই না? সো খুব দ্রুত ফিডব্যাক দিতে হবে। থ্যাঙ্কস জন। এখন আপনার উত্তর কি হবে?
Hi, Mr. John. I really thank you for choosing me for the job. Hello, Mr. John. আপনাকে আমাকে এই কাজটার জন্য নির্বাচিত করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। Yes, I have read the project description. হ্যাঁ, আমি পড়ছি project description. I will contact you tomorrow in your time at 10 a.m. চেষ্টা করবেন ক্লায়েন্টের যে সময় অ্যাভেলেবল থাকে সেই সময়টাতে আপনি যাতে অ্যাভেলেবল থাকেন। এখন ইংল্যান্ডের রাত 10টা, বাংলাদেশে কয়টা সেটা মিলায়ে আপনি একটা টাইম বের করে নেন। আপনি জানেন না, কোনো প্রবলেম না, আপনি গুগলে সার্চ করেন ইউকে টাইম 10 a.m. বাংলাদেশ টাইম প্রশ্নবোধক দিয়ে গুগলে সার্চ করেন, দেখেন কয়টা ওয়েবসাইটে আপনাকে টাইম জোন দেখায়। মাই স্কাইপ আইডি ইজ, আপনি স্কাইপ আইডি দিলেন, আই হ্যাভ অ্যাডেড ইন স্কাইপ, আমি আপনাকে স্কাইপে অ্যাড করে নিচ্ছি। থ্যাঙ্কস ফর দ্য ফাইলস, যে ফাইলগুলো সে আপনাকে দিয়েছে সেটার জন্য থ্যাঙ্কস দিয়েছেন। উইল ডিসকাস ফার্দার ইফ আই নিড এনিথিং মোর, আমরা আরও আলোচনা করব যদি আমার আরও কিছুর প্রয়োজন হয়। থ্যাঙ্কস শাহানা। ঠিক আছে, ওকে। মঞ্জিলা আলম মিতু বলেছেন ইয়েস ভাইয়া, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ক্লাস ওয়েল। ওকে, এখন দেখেন আগের ক্লায়েন্ট আপনাকে ডিটেইলে সবকিছু লিখে দিচ্ছে, ইচ এন্ড এভরিথিং সবকিছু ডিটেইলে লিখে দিচ্ছে, প্রত্যেকটা জিনিসই সে আপনাকে লিখে দিচ্ছে। এখন আরেক ধরনের ক্লায়েন্ট থাকতে পারে যার হাতে সময় নেই, সে আপনাকে অত ডিটেল লিখবে না, সেক্ষেত্রে আপনার জেনে নিতে হবে। সেরকম একটা এক্সাম্পল আমরা দেখি, এখানে একটা ক্লায়েন্টের ইমেল আমরা দেখতে পাচ্ছি, হাই দেয়ার, ইউ হ্যাভ সাবমিটেড এ বিড ফর ওয়েব ডেভেলপার পোস্ট ইন আপওয়ার্ক। আপনি আপওয়ার্কে ওয়েব ডেভেলপারের পোস্টের জন্য একটা বিড সাবমিট করেছেন। আই হ্যাভ সিন ইউর প্রপোজাল অ্যান্ড ইউর প্রোফাইল। আমি হচ্ছে আপনার প্রপোজালটা এবং প্রোফাইলটা দেখেছি। লেটস ওয়ার্ক টুগেদার, চলেন আমরা একসাথে কাজ করি। লেট মি নো হাউ ইউ ক্যান ওয়ার্ক উইথ আস। আপনি আমাকে জানান আপনি কিভাবে আমার সাথে কাজ করতে চান। এখন দেখেন আপনি জানেন না আপনি তার সাথে কখন যোগাযোগ করবেন, আপনি হচ্ছে তার হচ্ছে কি নিয়ে কাজ করবেন, কি কি লাগবে আপনার, কিছুই সেখানে বলে নেই। সেগুলো আপনাকে তার কাছ থেকে চেয়ে নিতে হবে। আপনি ফিডব্যাক কি দিবেন? হাই জন, থ্যাঙ্কস দ্যাট ইউ চোজ মি ফর দ্য জব, আই লাভ টু ওয়ার্ক ইউ, আমি আপনার সাথে আপনার কাজ করতে আমার ভালো লাগবে। উইল ইউ প্লিজ লেট মি নো হাউ উইল কমিউনিকেট ফর রেগুলার আপডেট অফ দ্য জব। আপনি কি আমাকে জানাবেন যে আমরা কি করে আমাদের এই কাজটা রেগুলার আপডেটের জন্য আপনার সাথে যোগাযোগ করব। কোথায়? আই এম অ্যাভেলেবল ইন স্কাইপ, আমি স্কাইপে আসছি, স্কাইপ আইডি দিবেন। অ্যান্ড ফ্রম 9 PM টু 3 AM ইন বাংলাদেশ টাইম। আপনি রাত 9টা থেকে সন্ধ্যা 9টা থেকে রাত 3টা পর্যন্ত টাইম দিলেন, চেষ্টা করলেন তার টাইমটাতে যাতে অ্যাভেলেবল থাকা যায়। ঠিক আছে, একটু কষ্ট তো করতেই হয় যোগাযোগের যদি প্রয়োজন হয়। অ্যান্ড আই অলসো নিড পেজেস নেম অ্যান্ড রিলেভেন্ট ইমেজেস ফর দ্য ওয়েবসাইট। এবং আমার একই সাথে সেই যে পেজগুলো, ওয়েবসাইটের পেজগুলোর নাম লাগবে, কী কী নামে পেজগুলো তৈরি করব এবং সেই পেজগুলোতে যে ছবিগুলো ইউজ করব সেগুলো আমাকে দেন। প্লিজ প্রোভাইড দিস। আই অলসো নিড টু নো অ্যাবাউট দ্য ডেডলাইন অফ প্রজেক্ট। আমার একই সাথে প্রজেক্টের ডেডলাইন সম্পর্কেও জানতে হবে। আপনি এখানে ডিজাইন সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন যে ডিজাইনটা কেমন চাচ্ছে, আপনার কি কোনো স্যাম্পল আছে কি না, অথবা আপনি একটা স্যাম্পল দেখাইতে পারেন যে আমি এরকম করে ডিজাইন করে দিব, ঠিক না? এগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। ওয়েটিং ফর ইউর রেসপন্স, আমি আপনার রেসপন্সের অপেক্ষায় আছি। তার আগে আপনি কাজটা কবের ভিতরে দিতে হবে সেটাও জিজ্ঞেস করে নিলেন। রিগার্ডস সঞ্জিতা সুমি। ঠিক আছে, এগুলো হচ্ছে একেবারেই স্বাভাবিক কিছু ব্যাপার।
এখন ধরেন আপনি কাজ পাইলেন, ইমেলে যোগাযোগ হয়ে গেছে, আপনি কাজ শুরু করে দিচ্ছেন, তারপর আপনাকে রেগুলার কনভারসেশন করতে হবে, আমরা আগে জেনে এসেছি। এখন চলেন সেটা নিয়ে আমরা একটু কথা বলি। একটা এক্সাম্পল দেখি। আপনি কাজ করলেন, কাজ করে আপনি তাকে জানালেন, একটা নক দিলেন মেসেঞ্জার অথবা স্কাইপে, মি হাই জন, আই হ্যাভ স্টার্টেড দ্য জব অফ ইউর ট্যুরিজম ওয়েবসাইট। আমি আপনার ট্যুরিজম ওয়েবসাইটের কাজটা শুরু করছি। ক্লায়েন্ট বললো দ্যাটস গ্রেট, লেট মি নো আপডেটস, আমাকে আপডেট জানাও। আপনি বললেন অফকোর্স, ক্লায়েন্ট একটা স্মাইল ইমো দিল। আপনি অপ্রয়োজনে ক্লায়েন্টকে নক করতে পারেন না, মানুষকে অপ্রয়োজনে বিরক্ত করা ঠিক না, তাই না? সো যখন প্রয়োজন হবে তখন আপনি টুকটাক আপডেট তাকে জানাবেন। 1 ঘন্টা পরে, 1 ডে লেটার, একদিন পরে, একদিন আপনি কাজ করলেন, হ্যালো জন, আর ইউ দেয়ার? আপনি জিজ্ঞেস করলেন আপনি কি আছেন? উনি বললো হ্যাঁ আছি। অথবা অনেক সময় ক্লায়েন্টই আপনাকে নক করে পাগল করে ফেলবে, করতে খুলো, ঠিক না? না করলে আপনি করলেন ইয়েস, ক্লায়েন্ট বললো হ্যাঁ আছি। আপনি বললেন আই হ্যাভ কমপ্লিটেড 2 more pages, আই নিড দ্য আর্টিকেলস ইউ ওয়ান্ট মি টু আপলোড। আমার হচ্ছে সেই আর্টিকেলগুলো প্রয়োজন যেগুলো হচ্ছে আমাকে ওই পেজগুলোতে আপলোড করতে হবে। ক্লায়েন্ট কি বললো? গ্রেট, আই উইল প্রোভাইড দোজ সোন, আমি এগুলো আপনাকে খুব দ্রুত প্রোভাইড করব। চেক ইউর মেল ইন 2 hours, আপনাকে 2 ঘন্টার ভিতরে মেল চেক করতে বলছে। আপনি বললেন থ্যাঙ্কস। ক্লায়েন্ট বললো ক্যান ইউ প্লিজ প্রোভাইড দ্য স্ক্রিনশট অফ দিস পেজেস। ক্লায়েন্ট বললো আপনি কি আমাকে সেই পেজগুলো স্ক্রিনশট দিতে পারবেন? আপনি বললেন হ্যাঁ আমি পারবো। ইউ উইল ফাইন্ড দ্যাট আফটার আই আপলোড দোজ আর্টিকেলস। ঠিক আছে, ওকে। ট্যুর এটা 2 ঘন্টা পরে আপনি আবার নক করলেন, মি হাই জন, এর ইজ এ স্ক্রিনশট। জন দেখে বললো দ্যাটস কুল, কিপ ইট আপ। অথবা এখানে যদি সে কোনো চেঞ্জ চায় সেটা আপনাকে বলবে, আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে আমি জানাবো, আমি করতেছি, ওকে টু গুড, বাই বাই, কথাবার্তা শেষ। ঠিক আছে, এটা হচ্ছে রেগুলার কনভারসেশনের একটা সিম্পল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম। এটা নর্মালি এমনই হয়। ঠিক আছে, আপনারা কি আইডিয়া করতে পারতেছেন ব্যাপারটা কেমন হবে? ওকে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাদের সাথে অ্যাড হয়ে যেতে পারেন, যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি। এগুলোতে আপনি অ্যাড হয়ে যেতে পারেন। সেটাতে না হলে প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট যেমন লিঙ্কডইনে তাদের সাথে অ্যাড হয়ে যেতে পারে। অনেক সময় মানুষজন ফেসবুকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের বাইরে কাউকে নিতে চায় না, সেক্ষেত্রে আপনি লিঙ্কডইনে অ্যাড হন, সেখানে আপনি নিয়মিত আপডেট দেন, আপনার কাজ সম্পর্কে জানান, আপনি নতুন কোনো কাজ করলে সেটা শেয়ার করেন, মানুষজন জানবে এবং ক্লায়েন্টের আপনার ব্যাপারে একটা আইডিয়া তৈরি হবে, আপনার কথা তার মাথায় থাকবে, তাই না? আপনার কথা তার মাথায় থাকবে। সো নেক্সট টাইম আপনার তার কোনো কাজ থাকলে সে এমনও হতে পারে সে অন্য কোথাও না দিয়ে সরাসরি এসে আপনাকে এই কাজটা দিচ্ছে, এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এখন প্রসঙ্গ হচ্ছে বাক্য গঠনের উপায় কি। আপনাকে তো একটা কমপ্লিট সেন্টেন্স পরিষ্কারভাবে তার কাছে বলতে হবে, নাইলে কিন্তু সে আপনাকে বুঝবে না, আপনিও তাকে বুঝবেন না, ঠিক না? এবং এটা আমরা দেখবো, দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে aia.gov.bd/video/basic communication skill। আমরা ওখানে গিয়ে এই যে বাক্য গঠনের উপায় নিয়ে অনেকগুলো ভিডিও বানানো আছে, সেগুলো আমরা একটু দেখি। এবং তারপর যেটা আছে সেটা হচ্ছে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এই গ্রুপ লিঙ্কে আপনি জয়েন করবেন এবং হচ্ছে সেখানে প্রতিদিন অন্তত একটা করে কমেন্ট করবেন। কোথায় কমেন্ট করবেন সেটা আমি একটু পরে বলতেছি। সো চলেন আমরা দেখি aia.gov.bd তে কি আছে।
চার নম্বরটা ছাড়লাম। স্বাগতম আপনাদের সবাইকে। শিখছিলাম আমরা ফ্রিল্যান্সিং এর জন্য ইফেক্টিভ কমিউনিকেশন। গত পর্বে আমরা একটি প্রপোজাল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে একটা প্রপোজালকে কিভাবে ইফেক্টিভ করা যায়। আর এই পর্বে আমরা আরেকটি দারুণ প্রপোজাল দেখব। এই প্রপোজালটি লিখছেন নাজদিন আক্তার নামের একজন ফ্রিল্যান্সার। তিনি প্রপোজালটি দিয়েছেন জন নামের একজনের কাছে, যিনি কিনা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড একটি কাজের জন্য লোক খুঁজছেন। তো নাজদিন আক্তার সেই কাজটি পাওয়ার জন্য বিড করেছেন এবং বিড করার সময় একটি প্রপোজাল সাবমিট করেছেন। তো চলুন এখন সেই প্রপোজালটি দেখে নেই। প্রপোজালের শুরুতেই নাজদিন আক্তার বলছেন, ডিয়ার জন, আফটার রিডিং ইউর অফার, this looks like a perfect fit for my skill sets. এখানে নাজদিন আক্তার খুব দারুণভাবে তার প্রপোজাল লেটারটি শুরু করেছেন। তিনি বলছেন, জন যে অফারটি করেছেন অর্থাৎ যে জবটি পোস্ট করেছেন তা নাজদিন আক্তারের স্কিলের সাথে যেন একদম খাপ খাচ্ছে। এই তো দেখুন, এখানে তিনি বলছেন, দিস লুকস লাইক আ পারফেক্ট ফিট। মনে হচ্ছে যেন এগুলো নিয়ে আমি আলোচনা করেছি ইতিমধ্যে। দেখেন এইখানে টোটাল 51টা ভিডিও আছে, নাউন থেকে শুরু করে প্রোনাউন কিভাবে বাক্য গঠন করতে হয়, এই যে প্রোনাউন 2, 3, 4 অ্যাডজেক্টিভ। বিগত পর্বে প্রোনাউন সম্বন্ধে যা যা শিখেছিলে মনে আছে তো? আচ্ছা বলো তো, প্রোনাউন কাকে বলে? সেন্টেন্সে নাম বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসানো হয় তাকে বলা হয় প্রোনাউন। তার মানে নাউনের বদলে যা বসবে তাই প্রোনাউন। আর এবার চলো আমরা জেনে নিই প্রোনাউনের প্রকারভেদ, অর্থাৎ প্রোনাউন কত প্রকার। প্রোনাউন মোট 8 প্রকার। এই 8 প্রকার প্রোনাউনগুলো হলো পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এই 8 প্রকারের প্রোনাউনের নামগুলো আবারও বলছি, এবার সাথে কিছু উদাহরণও বলে দিচ্ছি, মনোযোগ রেখো কিন্তু। নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের উদাহরণ হলো আই, মি, মাই, মাইন, উই, ইউ, হি, শি ইত্যাদি। এই প্রোনাউনগুলো দিয়ে সাধারণত ব্যক্তিবাচক কাউকে নির্দেশ করা হয়। এই প্রোনাউনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেন্টেন্সে কে কথা বলছে, কার সাথে কথা বলছে বা কার সম্বন্ধে কথা বলছে, তা আমরা বুঝতে পারবো এই পার্সোনাল প্রোনাউনের মাধ্যমে। এরপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ হলো দিস, দ্যাট, দিজ, দোজ। এই প্রোনাউনগুলো ব্যবহার করা হয় কোনো কিছু নির্দেশ করতে, যেমন দিস ইজ আ ক্যাট। একটি বিড়ালকে নির্দেশ করে বলা হচ্ছে দিস, এরকম। এরপর 3 নম্বরে ইন্টারোগেটিভ প্রোনাউন। এর উদাহরণ হলো হু, হুইচ, হোয়াট, হুজ, হুম। বোঝাই যাচ্ছে এই প্রোনাউনগুলো ব্যবহৃত হয় প্রশ্ন করার ক্ষেত্রে, তাই এই প্রোনাউনগুলোর নাম ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপর রিলেটিভ প্রোনাউন। এর উদাহরণ হলো হু, হুইচ, দ্যাট ইত্যাদি। এই প্রোনাউনগুলোর অনেকগুলোই ইন্টারোগেটিভ প্রোনাউনের মতো দেখতে হলেও আসলে এর ব্যবহার কিন্তু ভিন্ন। রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করে একাধিক সেন্টেন্সকে যুক্ত করা হয় এবং অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে একটা রিলেশন বা সম্পর্ক স্থাপন করা হয়। আমরা যখন প্রোনাউন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব তখন এগুলো তোমরা আরো ভালোভাবে বুঝে যাবে। এবার চলো এগিয়ে যাই। নাম্বার 5-এ ইনডিফিনিট প্রোনাউন। এর উদাহরণ হলো ওয়ান, অল, সাম, এনি, নান ইত্যাদি।
এই প্রোনাউনগুলো কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন নান অফ দ্য স্টুডেন্টস ওয়্যার অ্যাবসেন্ট, অর্থাৎ কোনো শিক্ষার্থী অনুপস্থিত ছিল না। এখানে কিন্তু কোনো একজন স্টুডেন্টকে নির্দিষ্ট করে না বলে অনির্দিষ্টভাবে বলা হচ্ছে। নান অর্থাৎ কেউই নয়। তো এই ইনডিফিনিট প্রোনাউনের মাধ্যমে এভাবেই অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। এর সম্বন্ধে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। এবার চলো দেখে নিই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কিছু উদাহরণ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এর উদাহরণ হলো ইচ, ইদার, এভরি, নিদার ইত্যাদি। একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য ব্যবহার করা হয় এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস উইল গেট আ পেন। খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রত্যেক স্টুডেন্টের কথাই বলা হচ্ছে যে প্রত্যেক শিক্ষার্থী একটি করে কলম পাবে। এখানে কিন্তু কারো কথাই বাদ দেওয়া হয়নি, প্রত্যেকের কথাই আলাদা করে তুলে ধরা হলো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মাধ্যমে এই কাজই করা হয়। এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলোর শেষে সেলফ বা সেলফস যুক্ত থাকে। যেমন মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, দেমসেলফস। আর এই প্রোনাউনগুলো দিয়ে সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হচ্ছে তাকেই আবার নির্দেশ করা হয়। যেমন আমরা যদি বলি হি হার্ট হিমসেলফ, এর অর্থ হলো সে নিজেকেই ব্যথা দিয়েছে। হার্ট অর্থ ব্যথা দেয়া। তাহলে একটু খেয়াল করো, এখানে হিমসেলফ এটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এর অর্থ হলো নিজেকেই। এই প্রোনাউনটা দিয়ে বোঝানো হচ্ছে যে সে নিজেকেই ব্যথা দিয়েছে। এরপর চলে যাই 8 প্রকার প্রোনাউনের মধ্যে শেষ প্রকার ভেদে। এটি হলো রিসিপ্রোকাল প্রোনাউন। এর উদাহরণ হলো ইচ আদার, ওয়ান অ্যানাদার। এই প্রোনাউনগুলো দিয়ে সেন্টেন্সে একাধিক ব্যক্তির পারস্পরিক কোনো সম্পর্ক বা পারস্পরিক কোনো বিষয়কে বোঝানো হয়। তো এই ছিল 8 প্রকারের প্রোনাউন। এতগুলো প্রকারভেদ একবারে দেখে আবার ঘাবড়ে যাও না, কিন্তু আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা সবগুলো প্রকারভেদই খুব ভালোভাবেই শিখে যাব। আপাতত এই 8 প্রকারের নামগুলো আরেকবার পড়ে নিয়েই এই পর্ব শেষ করব। তো চলো আরেকবার দেখে নেই 8 প্রকারের প্রোনাউনগুলো। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 3 ইন্টারগ্রেটিভ প্রোনাউন, নাম্বার 4 রিলেটিভ প্রোনাউন, নাম্বার 5 ইনডিফিনিট প্রোনাউন, নাম্বার 6 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার 7 রিফ্লেক্সিভ প্রোনাউন এবং নাম্বার 8 রিসিপ্রোকাল প্রোনাউন। আপাতত এই পর্যন্তই। তোমরা চেষ্টা করবে প্রত্যেক প্রকার প্রোনাউনের নামগুলো মাথায় রাখার, আর যদি সম্ভব হয় এর উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করো। পরের পর্বগুলোতে প্রত্যেক প্রকারের প্রোনাউনগুলো আমরা আস্তে আস্তে শিখে নিব। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, দেখেন ছোটখাটো গ্রামার থেকে শুরু করে কমিউনিকেশন কি, ইন্টারজেকশন কি, পার্ট অফ স্পিচ, ভিডিওগুলো আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে বানাইছি। আমাদের ক্লাস কয়টা? 21টা ক্লাস, 22টা ক্লাস। ওখানে আমরা আপনাকে কখন কি শেখাবো, আমরা আপনাকে ওয়েব ডিজাইন সম্পর্কে আইডিয়া দিচ্ছি, গ্রাফিক্স সম্পর্কে আইডিয়া দিচ্ছি। এখন এগুলো যদি শিখাইতে যাই, কিন্তু আপনাদের শেখানোর জন্য আমরা নিজেরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে রাখছি। স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো একটু দেখবেন কষ্ট করে। অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কি মনে আছে তোমাদের? সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডকে আলাদা আলাদা ভাবে পার্টস অফ স্পিচ বলে। হ্যাঁ, আমরা এই পার্টস অফ স্পিচের 8টি প্রকারভেদই শিখে নিয়েছি। মনে আছে এগুলো হলো নাউন। নাউন কি? কোনো কিছুর নামকেই বলে নাউন। এরপর শিখেছিলাম আমরা প্রোনাউন। প্রোনাউন কি? নাউন বা নামের বদলে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলোই হলো প্রোনাউন। এরপর শিখেছি অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের ভালো মন্দ, সংখ্যা, পরিমাণ
যে ওয়ার্ড দিয়ে বোঝানো হয় সেগুলো হলো অ্যাডজেক্টিভ। এরপর শিখেছি ভার্ব, যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু থাকা বা আছে বোঝায় সেগুলো হলো ভার্ব। এরপর শিখেছিলাম অ্যাডভার্ব, ভার্বটা কেমন বা অ্যাডজেক্টিভটা কেমন অথবা অ্যাডভার্বটা কেমন সেগুলো আমরা যে ওয়ার্ড দিয়ে বুঝতে পারবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এরপর শিখেছিলাম প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে কি করেছিলাম মনে আছে? হ্যাঁ, কোনো কিছুর অবস্থান খুব সহজেই বোঝা যায় প্রিপোজিশনের মাধ্যমে। এছাড়া প্রিপোজিশন দুইটি ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। এটা কিন্তু আমরা প্রিপোজিশন পড়ার সময় শিখে নিয়েছিলাম। এরপর আমরা শিখেছি কনজাংশন। কনজাংশন কি করে? দুইটি ওয়ার্ড বা দুইটি সেন্টেন্সকে একসাথে যুক্ত করে। আর শিখেছি ইন্টারজেকশন। ইন্টারজেকশনগুলো দিয়ে কি করেছিলাম আমরা? আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন শব্দ বলেছিলাম, যেমন ওয়াও, ওহ, এই টাইপের শব্দ। মনে আছে নিশ্চয়ই? তো এই 8 প্রকারের পার্টস অফ স্পিচ আমরা শিখে গেলাম। এখন কিন্তু আমরা কোন সেন্টেন্স থেকে এই পার্টস অফ স্পিচগুলোকে আলাদা আলাদা করে চিনতে পারবো, তাই না? Exactly, Jayashree Kormakar. Those videos are also very important for our job exams. এই ভিডিওগুলো আপনারা এখানেও পাবেন। youtube.com, ঠিক আছে? youtube.com-এও পাবেন। এখানে কি লিখবেন? JMS লার্নিং লিখে গুগলে সার্চ করেন। এই যে আমার ইন্টারনেট আমার আয় একটা চ্যানেল আসছে। স্বাগতম আপনাদের সবাইকে। এই পর্ব থেকে আমরা ওয়ার্ডপ্রেসে দেখেন প্লেলিস্টে গেলে এইখানে পর্যায়ক্রমে দেখতে পারবেন প্রত্যেকটা কাজ সম্পর্কে, প্রত্যেকটা টপিক সম্পর্কে আলাদা আলাদা করে এখানে দেয়া আছে। ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এফেক্টিভ কমিউনিকেশন, ডাটা এন্ট্রি, এসইও, প্রত্যেকটাতে আলাদা আলাদা টপিক দিয়ে দিয়ে এখানে দেয়া আছে। দেখেন এফেক্টিভ কমিউনিকেশন, এখানে যান। একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে ওঠার জন্য যে বিষয়টিতে আপনাকে এবং একইভাবে এখানে দেখেন ওয়েব ডিজাইনে প্রত্যেকটা স্টেপ। স্বাগতম আপনাদের সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালগুলোয় আমরা শিখে যাব কিভাবে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটি স্টেপ বাই স্টেপ ডাউনলোড, ইনস্টল, তারপর ডাটাবেস নিয়ে কাজ, ডাটাবেস ক্রিয়েট করা, ঠিক আছে, সেটিংস টুলসের ব্যবহার, প্রত্যেকটা। স্বাগতম আপনাদের সবাইকে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করার। প্রথমেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পরিচিতি জেনেছি। এই ধাপে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের একটি গুরুত্বপূর্ণ টুলস, সেটিংস টুলসের অধীনে থাকা অন্যান্য টুলসগুলো সম্পর্কে জানব। এজন্য আমরা আমাদের প্রথমেই লোকাল সার্ভারটি অন করে নিতে হবে। সুতরাং আমরা লোকাল সার্ভার একেবারে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ, কাস্টম এডিটিং, কি করে কোড এডিট করবেন, স্টেপ বাই স্টেপ। স্বাগতম আপনাদের সবাইকে। আমরা দেখছি, চলুন আমরা এটিকে একটু বাম পাশে সরিয়ে নিয়ে যাই। পেডিং, পেডিং লেফট। আমরা এখানে দেখব কতটুকু পরিবর্তন করলে আমাদের এটা ভালো দেখা যায়। আপাতত আমরা পিক্সেল ছাড়াও পার্সেন্ট দিয়েও এটা পরিমাপ করতে পারি। সেই ক্ষেত্রে ঠিক আছে। এখন এই ভিডিওটা আপনি ডাউনলোড করবেন কিভাবে? এগুলা আপনি চাইলে খুব সহজেই ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। কি করে আমি আপনাকে দেখাই দিই সিস্টেমটা। আশা করি আপনারা অনেকে এটা জানেন। এই যে এইখানে আসবেন, এসে যে www ডটের পরে এইখানে এসএস লিখবেন। www ডটের পরে এসএস লিখলেই দেখবেন যে এই যে চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে নিচে ডাউনলোডের লিংক পেয়ে যাবেন। কিছুক্ষণের ভিতরে চলে আসবে, যে এখান থেকে ডাউনলোডের অপশন আসবে।
এখানে ক্লিক করে না আসলে এখানে একটা ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ইউটিউব থেকে যে কোনো ভিডিও একইভাবে ডাউনলোড করতে পারবেন। একইভাবে ধরেন আমাদেরই স্বাগতম আপনাদের সবাইকে। আমি আপনাদেরকে দেখাই জব ইন্টারভিউর কথা যেহেতু বললেন, জব এক্সামের কথা কে বলল? জয়শ্রী কর্মকার। আপনারা এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, video.com। ভিডিও লিখলেই হবে। এখানে চমৎকার চমৎকার সব ভিডিও। কি ছিল তোমরা দূর আকাশ। যাই হোক, এটা অন্য একটা প্রজেক্ট, অন্য একটা কাজ। BDYouth.com স্টাডি রুমে আপনাকে আবারও স্বাগতম। ভৌত বিজ্ঞানের বিভিন্ন যন্ত্র ও তাদের ব্যবহার। তো চলুন শুরু করা যাক। ফ্যাথোমিটার সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র। এটি ফ্যাথোমিটার শব্দ তরঙ্গের মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারে। এরপর ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের যন্ত্র। এই চ্যানেলটা আপনি এখানেই পাবেন, এই যে video.com এ, এখান থেকে আপনি এটা পাবেন। এগুলো আমাদেরই বানানো, আবার আমরাই আপনাদের, যেহেতু এই প্রজেক্ট আমরা করতেছি, আমরাই হচ্ছে আবার আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাইছি। এগুলো হচ্ছে আমাদের চ্যানেলে না, এগুলো হচ্ছে আমার ইন্টারনেট, আমার এই চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, আপনার এই প্রজেক্টের সাথে এই ভিডিওগুলো ওয়েবসাইটে তো পাবেনই, aia.gov.bd। একইভাবে ইউটিউবেও আমার ইন্টারনেট আমারাই ওই চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনারা কি এগুলো দেখবেন কিনা। এগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আমরা তৈরি করছি। এখন আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু কোনোভাবেই হচ্ছে এই কষ্টের কোনো মূল্যই থাকলো না। এখন শেখাটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করতেছে, তাই না? আগ্রহ নিয়ে শিখতে হবে। আপনি যদি জড়তা না কাটাতে চান, আমি আপনার জোর করে কাটাতে পারবো না, বাট আপনি একটু ট্রাই করলেই, একটু স্বতঃস্ফূর্ত হইলেই কিন্তু ব্যাপারগুলো হয়ে যায়। ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে, তাই না? আমরা কি সবাই গ্রাফিক্স ডিজাইনের সবগুলো ক্লাস ঠিকঠাক মতো করেছি? শুনে তো একটু দেখেন, আপনারা যদি কোনো ক্লাস মিস করে থাকেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সেই ক্লাসটা মনোযোগ দিয়ে আরেকবার করা এবং সেখানে কি কি করতে বলা হয়েছে সেটা ঠিকঠাক মতো করা, তাই না? এবং একইভাবে এই কোর্সে আমরা আজকে যে প্রপোজাল লেখার পদ্ধতি ও টিপস সম্পর্কে আপনাদেরকে বললাম, আপনি কি করে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন সেই ব্যাপারে আপনাদেরকে বললাম। তারপর হচ্ছে আপনি হচ্ছে মেইল কনভারসেশন কিভাবে করবেন, সেজন্য আপনাকে প্রথমত হচ্ছে আপনার কথা বলার অভ্যাসটা করতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের ভিতরে রাখতে হবে। যেমন ধরেন হচ্ছে ক্লাসের শুরুতেই হচ্ছে আপু বলেছিল ফটোশপে হচ্ছে কি জানি, আচ্ছা, উনি হচ্ছে ফটোশপে লিখতে পারছেন। আমি আপনাদের গ্রুপে দেখছিলাম আপনারা অনেকগুলো কাজ জমা দিয়েছেন, খুবই ভালো হয়েছে, রিঙ্কি প্রামাণিক দিয়েছেন। বাট এই লেখাগুলো, এই ফন্টগুলো যদি অন্য একটা ফন্ট হইতো, এগুলো যদি আরেকটু পরিষ্কার হইতো তাহলে দেখতে কিন্তু আরেকটু ভালো লাগতো, তাই না? তারপরে এখানে আমি আবার একটা দেখলাম, এটাতে কালার সিলেকশনে আমাদের আরেকটু স্মার্ট হইতে হবে। আমরা কোন কালার সিলেক্ট করব, কোন কালার সিলেক্ট করব না, এগুলোতে আমাকে আরেকটু স্মার্ট হইতে হবে। এখন এগুলো আমরা কিভাবে করব, এগুলো খুবই ভালো কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এগুলো কিভাবে করব সেজন্য উপায় কিন্তু একটাই। আমি কিন্তু আপনাদের যেদিন বিজনেসকে ওই দেখাচ্ছিলাম, লাইক হচ্ছে আমি যেদিন হচ্ছে আপনাদেরকে কি দেখাচ্ছিলাম ওই দিন, সর্বশেষে আমি যেদিন আপনাদের ক্লাসে আসছিলাম, সম্ভবত গ্রাফিক্স ডিজাইনের ক্লাসটা করছিলাম আমরা। এই যে এগুলো বানানো, এর নাম কি?
ব্যানার, ওয়েব ব্যানার বানানো। সো ওখানে আমি বলেছিলাম আপনারা যে কোনো কিছু ডিজাইন করতে গেলে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আপনি কয়েকবার দেখবেন, বিভিন্ন ডিজাইন দেখবেন। আপনি ব্যানার লিখে সার্চ দেন, অনেক ব্যানার দেখবেন। আপনি হচ্ছে তারপর হচ্ছে লিখে সার্চ দেন, এটাকে কি বলে, বিজনেস কার্ড লিখে সার্চ দেন, অজস্র বিজনেস কার্ড পাবেন। এইভাবে আপনি প্রচুর বিজনেস কার্ড আপনি প্রত্যেকটা কাজ আপনি হচ্ছে অনেকগুলো করবেন। করতে করতে আপনার আস্তে আস্তে ডিজাইন সেন্সটা আসবে। ওখানে শুধু ওই ডিজাইনের স্ট্রাকচারটা নিলে হবে না, ওরা কোন ফন্টটা ইউজ করতেছে, কোন টেক্সট ফন্টটা ইউজ করতেছে, কোন কালারটা ইউজ করতেছে, ওইটাও আপনার প্র্যাকটিস করতে হবে। নাইলে তো আপনার দেখেন, ফটোশপের কাজটা কিন্তু যে কেউ করতে পারে। ফটোশপের টুলসের ব্যবহারটা ইটস নট এ বিগ ডিল, এটা জানলে যে কেউ করতে পারে। তাহলে যে কারোর সাথে আপনার পার্থক্যটা কোথায়? আপনার পার্থক্যটা হচ্ছে আপনার ডিজাইন সেন্স এবং কালার সেন্সের উপরে। আপনি কত সুন্দর ফন্ট সিলেকশন করতে পারেন, কত সুন্দর কালারের কম্বিনেশন করতে পারেন, এগুলোর উপরে। এই জিনিসটা কিভাবে হবে? আপনি প্রচুর ভালো ভালো ডিজাইন কপি করবেন। আগে কপি করতে 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 ধীরে ধীরে আপনার হবে। একই কথা হচ্ছে ওয়েবের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা আপনাকে একটা থিম দিয়ে কাজ করা শিখাইছি, আপনি এরকম আরও 4টা থিম দিয়ে কাজ করবেন, তারপর না আপনি এক্সপার্ট হবেন। আপনাকে কিছুদিন পরে সবগুলো টপিক নিয়ে পড়তে হবে না, আপনি সিলেক্ট করবেন 2টা অথবা 3টা, তারপর সেই অনুযায়ী আপনাকে আমরা আরও কাজ দেব। সেটা যখন আপনাদের ফেস টু ফেস ক্লাস যখন হবে তখন রোবেল নিশ্চয়ই আপনাদেরকে বলবে। তার আগে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনাদেরকে আমি একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে ভিডিও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখান থেকে আমাদের করা একটা গ্রুপ এটা। এখানে আমরা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি এখানে প্রতিদিন একটা অন্তত কমেন্ট করবেন। এখানে আমাদের আগের জেলাগুলোর যে আপুরা ছিল ওনারাও আছেন, প্রত্যেককে এখানে আমরা অ্যাড করছি। ঠিক আছে, দেখেন 1 ঘন্টা আগে, তারপর 41 মিনিট আগে ওনারা হচ্ছে কমেন্ট করছে। তো এখানে হচ্ছে আপনার ইংরেজির চর্চার ব্যাপারটা সবাই মিলে একসাথে, ঠিক আছে, ইংরেজি চর্চার প্র্যাকটিসটা এখানে হবে। এই যে এই সপ্তাহ থেকে ইউরোপিয়ান ক্লাব ফুটবল আবার মাঠে ঘুরে আছে, অনুবাদ করুন। সফর অনুবাদ করতেছে, এখান থেকে আমরা সবাই মিলে শিখব। সিন্স দিস উইক ইউরোপিয়ান ক্লাব ফুটবল হ্যাজ অ্যাগেন প্লেড ইন দ্য গ্রাউন্ড, সেটা লিখছে, ঠিক আছে, এবং বিভিন্ন টিপস দেওয়া হয়। সো এখানে সবাই অ্যাড হয়ে নেবেন। আমি গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা আমাদের নিজস্ব উদ্যোগে আপনাদের জন্য। ঠিক আছে, সবাই ওখানে অ্যাড হয়ে নেবেন এবং প্রতিদিনই ওগুলাতে আমরা কোনো পোস্ট দিলে ওখানে কমেন্ট করবেন, অন্য আপুরা পোস্ট দিলে ওখানে কমেন্ট করবেন। এটা আপনার নিজের ইচ্ছায় স্বেচ্ছায় শিখতে হবে। জড়তাটা কাটানোটা ইম্পর্টেন্ট। টুকটাক ছোটখাটো ব্যাপারগুলো আমরা দেখতে দেখতে শিখে যাই। আমরা বাংলা বলতে পারি না, কেমনে বলতে পারি? ছোটবেলা থেকে শুনতে শুনতে বলতে পারি। ইংরেজিটা ওরকম করে ফেলতে হবে, দেখতে দেখতে শুনতে শুনতে। আবার হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে, একটু স্মার্ট হইতে হবে। আচ্ছা, এবং গুরুত্বপূর্ণ আরো 2টা কথা আছে, সেটা হচ্ছে আপনাদের হচ্ছে ফেস টু ফেস ক্লাসের ডেট জানাই দিচ্ছি। এটা কি আপনারা কোথায়? নাটোর না? ওকে, সো আপনারা হচ্ছে নাটোর গ্রুপ। এখান থেকে আপনাদের এই ফর্মটা আমি দিচ্ছি, সবাই হচ্ছে এই ফর্মটা পূরণ করবেন। ঠিক আছে, এভাবে
সরাসরি ক্লাসের তারিখ 13 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর আপনাদের মহিলা সংস্থার ট্রেনিং সেন্টারে হবে, যেখানে আপনারা আগে কম্পিউটার ক্লাস করেছেন। ওখানে সরাসরি ক্লাসের তারিখ হচ্ছে 13 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর, টানা 6 দিন হবে। রিকোয়ার্ড কি কি লাগবে প্রত্যেকেই, যারা ক্লাস করছেন, যারা ক্লাস করেন নাই, গ্রুপে যারা আছেন, প্রত্যেকেরই এটা ফর্মটা পূরণ করতে হবে, নাইলে হবে না। আপনি কখন ক্লাস করতে পারবেন, 3টা টাইমের আপনার সুবিধাজনক সময়টা আমাদের জানান, ঠিক আছে? আপনার নাম কি, ঠিক আছে, আপনার নামটা লিখেন, আপনার ফোন নাম্বারটা, আবেদন ফর্মে যে নাম্বার দিয়েছেন, অথবা যদি চেঞ্জ থাকে সেটাও দিতে পারেন। আপনার জেলা সিলেক্ট করেন, ডেফিনেটলি এখানে নাটক সিলেক্ট করবেন, তারপর সাবমিট করবেন, খুব সিম্পল, ঠিক আছে? এটাকে প্রত্যেককেই দিতে হবে। আমি এটা এই লিঙ্কটা হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি এখানে লিখে দিচ্ছি each and everyone must fill this form and submit. প্রত্যেকেই এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে, প্রত্যেকে, ঠিক আছে? আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য মাস্ট ডু জব। টাইম আপনি সিলেক্ট করবেন, 3টা বেচে ক্লাস হবে। আল্লাহ কি বলেন টাইমের ব্যাপারে? এই যে টাইম, সকাল 9টা, দুপুর 12টা, বিকেল 3টা বেচে ক্লাস হবে। আপনি কোন বেচে ক্লাস করতে আগ্রহী আপনি ঠিক করবেন, ঠিক আছে? এই 3টার যে কোনো একটা টাইম আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? 13 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর আপনার সুবিধাজনক সময়টা আপনি এখানে সিলেক্ট করবেন, মিতু আপু। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আরেকটা ফর্ম দিচ্ছি, এটাও সবাই পূরণ করবেন, 2 মিনিট লাগবে। এটা হচ্ছে একটা ইভালুয়েশন ফর্ম, আপনার ক্লাস কেমন ছিল ইত্যাদি বিষয়ে একটা মূল্যায়ন ফর্ম। এটাও সবাইকে পূরণ করতে হবে, খুবই সিম্পল 10-12টা কোশ্চেন। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ মূল্যায়ন ফর্ম, আর নিচের প্রতিটি প্রশ্নের আপনি টিক মার্ক দিবেন। এই ট্রেনিং সম্বন্ধে ট্রেনাররা আপনাকে সম্পূর্ণ অবগত করেছেন কি, স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ না আপনার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে সাবমিট করবেন। এই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো প্রত্যেকেই এই 2টা লিঙ্ক পূরণ করবেন, যারা ক্লাস করছেন, যারা ক্লাস করেন নাই সবাই। কারা ক্লাস করেন নাই তার রেকর্ড তো আমাদের কাছে আছেই। আপনাদের আগে ক্লাস বলতে কোনো প্রবলেম আছে কিনা আমি একটু বলুন তো। এখন ঠিক আছে, আমি একটু ফোনে চেক করে নিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? আই হোপ কোনো কনফিউশন নাই। যারা ক্লাস করছে না এই মুহূর্তে তাদেরকেও বলে দিবেন, যারা হচ্ছে একটা ক্লাসও করে নাই, অথবা 2-3টা ক্লাস করে আর ক্লাস করে নাই, 4-5টা ক্লাস করে ক্লাস করে নাই, রেগুলার ক্লাস করে নেই, তাদেরকেও বলবেন এই অন্তত এই যে এইটা পূরণ করতে, সরাসরি ক্লাসের তারিখ। তাহলে বুঝতে হবে যে আপনি সরাসরি ক্লাসের জন্য আগ্রহী, ঠিক আছে? ওখানে আমরা 36 জনকে ফাইনালি সিলেকশন করব। আপনাদের যারা নিয়মিত ক্লাস করেছেন তারা তো অটোমেটিক সিলেক্টেড হবেনি। এক্সাম কোনটা দিতে হবে, কখন দিতে হবে, এটা আগামীকালকে জানাই দিবে। এটা এখন আমরা ঠিক করিনি, ঠিক আছে? আমরা ওখানে সামনাসামনি 3টা এক্সাম নিব হয়তো, কিন্তু তার আগে আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনের উপরে আরও 2টা এক্সাম দিতে হতে পারে। তো সেটা আগামীকালকের ক্লাসে জানানো হবে, ঠিক আছে? আগামীকালকে আমরা শেষ ক্লাসটা করব অনলাইন ক্লাসের। সো সবাই চেষ্টা করবেন থাকতে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, হচ্ছে আগামীকালকে হচ্ছে আপনারা সবাই থাকবেন সর্বশেষ ক্লাসটা। আর রোবেল যদি সুস্থ থাকে অবশ্যই রোবেল আগামীকালকের ক্লাসটা নিবে।
রুবেল একটু অসুস্থ, রুবেলের জন্য সবাই দোয়া করবেন। আর রুবেল হয়তো আসবে আপনাদের এখানে কবে, 13ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।